আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, পেশায় মনোরোগ বিশেষজ্ঞ। আমি সিনিয়র কনসালটেন্ট সাইকিয়াট্রি, ইউনিকো হসপিটাল প্রাইভেট কোম্পানি লিমিটেড 23 গ্রিন রোডে আউটডোরে প্র্যাকটিস করি এবং আমরা মানসিক রোগের যে কোনো সমস্যা নিয়ে কথা বলে থাকি। এ বিষয়ে আমরা আজকে কথা বলবো প্রাপ্তবয়স্কদের ভিতরে যে অতিচঞ্চলতা বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এই বিষয়ে আমরা আজকে কথা বলবো। এই বিষয়ের 3টা কম্পোনেন্ট আছে এই কথাটির মধ্যে, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। সংক্ষেপে আমরা বলি ADHD। A ফর অ্যাটেনশন, D ফর ডেফিসিয়েন্সি, এবং অ্যাটেনশন ডেফিসিয়েন্সি তার সঙ্গে আছে ডিসঅর্ডার বা এই যে অক্ষমতা এর সঙ্গে চলে আসে। এটির 3টা কম্পোনেন্টের মধ্যে একটি হচ্ছে তার অতিরিক্ত ব্যস্ততা, 2 নাম্বার হচ্ছে তার ভিতরে ইম্পালসিভিটি, কোনো কিছু বুঝে ওঠার আগেই করে ফেলা, এবং এই হাইপার অ্যাক্টিভিটির মধ্যে তার চঞ্চলতার যে বিষয়টা, এটি হচ্ছে একটু অতিরিক্ত, অর্থাৎ এক নিমিষেই সে সবকিছু উলট পালট করে দেয়। একটা ছোট ছোট শিশু, তার বয়স 3 থেকে 6 বছরের মধ্যে যখন তার প্রি স্কুলের জন্য তাকে আপনি প্লে গ্রুপে দেবেন বা স্কুলে দিবেন, যে দেখা যাবে যে সে বন্ধুদের চেয়ার টেবিল নিয়ে নিজে নাড়াচাড়া করছে, স্যারের টেবিলে বসে উঠে পড়ছে, এবং কোনো কাজে তার স্থিরতা নাই, এবং বাসাতেই একই রকম। এই মানুষগুলো যখন বড় হতে থাকে, যেহেতু আমাদের বিষয়টা যে প্রাপ্তবয়স্কদের অতিচঞ্চলতা বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এটি কিন্তু বেসিক্যালি আসলে শুরু হয় এই 3 থেকে 6 বছর বয়সের মধ্যেই, এবং এটি যখন পরিণত হতে থাকে মানুষের বয়স যখন 18 পার হওয়ার পরেও এই লক্ষণগুলো তার ভিতরে প্রতীয়মান হয়, এবং তার ভিতরে দেখা যায় এই অ্যাটেনশন ডেফিসিট, ইম্পালসিভিটি এবং অস্থিরতা বা যে অতিচঞ্চলতা, এই 3টা জিনিসই তখন আমরা বলি যে 18-র পর হলে যেহেতু প্রাপ্তবয়স্ক, অতএব প্রাপ্তবয়স্কর ভিতরেও এই অতিচঞ্চলতা, ইম্পালসিভিটি, ওভার অ্যাক্টিভিটি এটা চলতে থাকে, এবং এটা সারা জীবনে তার ভিতরে থাকে। এবং এই যে একটা মাত্র এর আউটকাম বললাম, আমরা যে শিশুর কৈশোর বয়সে যে অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার বলি, এটির আসলে 3 রকমের ন্যাচারাল আউটকাম হয়ে থাকে। একটা তো হলো যে ইট কন্টিনিউস, অর্থাৎ এটা প্রাপ্তবয়স্কের মধ্যেও এটা পরিলক্ষিত হয়। 2 নাম্বার হচ্ছে এর একটি অংশ যাদের পরবর্তীতে ব্যক্তিত্বের দূষণ হিসাবে পরিলক্ষিত হয়, এবং তার সঙ্গে সঙ্গে তার মাদকাসক্তির পরিণতিও ঘটে। তার পরবর্তীতে আরও দেখা যায় যে এই মানুষের ভিতরে একটি গুরুতর মানসিক ব্যাধি, যেটাকে আমরা বলি বাইপোলার ডিসঅর্ডার বা ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস, এটিও তাদের মধ্যে দেখা যায়। অর্থাৎ আমরা যদি এভাবে ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই একটি রোগটি কিন্তু পরবর্তীতে ডালপালা বেঁধে আরও 3টা রোগে পরিণত হলো। এই ব্যক্তি সারা জীবন অতি চঞ্চল থাকতে পারে, এই ব্যক্তির ভিতরে মাদকাসক্তি বা ব্যক্তিত্বের দূষণও থাকতে পারে, এবং এই ব্যক্তি পরবর্তীতে বাইপোলার মুড ডিসঅর্ডার রোগী হিসাবেও তার যে ফাইনাল ডায়াগনোসিস হিসাবে সে সারা জীবন এই রোগে ভুগতে পারে। তো এখন এই যে প্রাপ্তবয়স্কদের মধ্যে যে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এতে তার কি অসুবিধা হয়? তার ভিতরে তার অ্যাটেনশন কনসেন্ট্রেশনের অভাব হয়, সে মনোযোগ দিতে পারে না, মনোনিবেশ করতে পারে না, এবং তার ভিতরে চঞ্চল স্বভাব পরিলক্ষিত হয়, এবং কোনো কাজে যেহেতু সে স্থির থাকতে পারে না, ওই জন্য তার যে লেখাপড়া এবং ব্যবসা বাণিজ্য, কর্মক্ষমতা, কর্মদক্ষতা সবের ভিতরেই এটি পর্যবসিত হয়, এবং ওই মানুষটি কোনো কিছুতে কিন্তু প্রাপ্তি এবং পূর্ণতা কোনো কিছুই তার ভিতরে আসে না। ফলে তার যে কর্মজীবন, তার যে ব্যক্তি জীবন, তার যে সামাজিক জীবন, এই সব প্রতিষ্ঠার ক্ষেত্রেই কিন্তু তার ভিতরে বৈকল্য পরিলক্ষিত হয়। এবং এই মানুষগুলো লেখাপড়ার ক্ষেত্রেও যেরকম অ্যাচিভার হতে পারে না, একাডেমিক অ্যাচিভমেন্ট হয় না, একজন প্রাপ্তবয়স্ক পূর্ণ ব্যক্তিত্বের মানুষ হিসেবেও তেমন সে এস্টাবলিশড হতে পারে না, এবং তার ব্যবসা বাণিজ্য কিংবা তার কর্মক্ষেত্রেও কিন্তু তার ওইভাবে উৎকর্ষতা লাভ হয় না। ফলে তার জীবনটি এই ঘাটতি থেকেই যায়, এবং তাকে আমরা প্রাপ্তবয়স্ক অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার হিসাবেই দেখতে পাই।
এবং আমি মাঝে মাঝে এইরকম রুগীও দেখেছি যে যেমন সে কোনো একটি নামাজ পড়তে যায় কিংবা কোনো একটা জিনিসে যখন সামাজিক কাজে পার্টিসিপেট করে সে উসখুস উসখুস করতে থাকে। আমাকে একবার এক ব্যক্তি বলেছেন যে স্যার, আমার এত কষ্ট যে আমি যখন নামাজে যখন দাঁড়াই, যখন আমি জামাতবদ্ধ হয়ে আমরা যে নামাজ পড়ি ইমামের পিছনে, তখন হুজুর যখন লম্বা কেরায়েত শুরু করে, একটা বড় সূরা যখন পড়তে থাকে, তখন কিন্তু স্যার আমি আশেপাশের লোকজন যারা আছে তাদের কিন্তু একটু কনুই দিয়ে গুতাগুতি করতে থাকি, অথবা পায়ে আমি যে দাঁড়িয়ে আছি স্থিরভাবে দাঁড়িয়ে থেকে যে নামাজ পড়া সেটি কিন্তু আমি পারি না। কিছু কিছু সময় আমাকে পা উঠাতে হয়, এদিকে হয়, এদিকে ওদিকে সরাতে হয়। এত কষ্ট হয় যে আমি আল্লাহর যে ইবাদত সেটিও আমি সুষ্ঠুভাবে করতে পারি না। অতএব আপনি বুঝতেই পারছেন যে এইরকম একটি দুর্বিষহ জীবন, যার জীবনে কোনো প্রতিষ্ঠা নাই, তার জীবনে কোনো সন্তুষ্টি নাই, যার ভিতরে কোনো প্রাপ্তি নাই, এইরকম একটি বিষয়ই হচ্ছে আমাদের অতি চঞ্চলতা প্রাপ্তবয়স্ক। তবে হ্যাঁ, এটার চিকিৎসা আছে এবং সাকসেসফুল ট্রিটমেন্ট করলে আমরা এই যে অশান্তি বা অস্বস্তি এটি থেকে মুক্ত হতে পারি। এবং এর জন্য ফিজিক্যাল ট্রিটমেন্ট হিসাবে ঔষধ আছে, এবং এর জন্য তার আরও আনুষঙ্গিক অন্য কতগুলো শারীরিক ব্যায়াম এবং বিভিন্ন ধরনের পদ্ধতির মাধ্যমে আমরা এই ব্যক্তিকে সুস্থ পর্যায়ে, স্বাভাবিক পর্যায়ে তার অক্ষমতা কমিয়ে তাকে আমরা সমাজে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি এবং তার সমাজে যে পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন সেটিও সম্ভব। আসুন আমরা আমাদের আত্মীয় পরিজনদের মধ্যে, সন্তানদের মধ্যে কারোর ভিতরে যদি এই ধরনের রোগকে আমরা দেখতে পাই, তাহলে আমরা চিকিৎসায় আওতায় নিয়ে আসি এবং তাকে সুস্থ করে তুলি। সবাইকে ধন্যবাদ।